ওরা কিন্তু চোখের জল আসে, কিন্তু ওরা বলে না। ওরা আছে দেখে প্রকৃতিটা আছে। শুরু হয়েছিল হিন্দুরক্ষী দলটা 1916 খ্রিস্টাব্দে, কিন্তু কাজ হয় না। ওরা দেখছে উপরের দিকে আকাশের দিকে সূর্য উদিত হচ্ছে, অস্ত যাচ্ছে, উন্নতি হচ্ছে না। পাহাড়ের যে জলটা সেটা এসে ওদের মানে পাত্রতে পড়ে, তখন কিন্তু ওইভাবে ওরা জলটা কালেক্ট করে। সেই ছড়া নদী থেকে যেটা আসে সেটা কুকুরেও জল খাচ্ছে, পশুও জল খাচ্ছে, ওরাও জল খাচ্ছে। নমস্কার, দি পজিটিভের আজকের আমাদের টক শোতে আমাদের মধ্যে আমরা দুই অতিথিকে পেয়েছি। আমি গৌতম ঘোষ, আমার ডান পাশে বসে আছে আমাদের সবার পরিচিত সমাজসেবক মৃগেন দেব, আর আমার বাম দিকে বসে আছেন আমার ভারত সেবাশ্রম সংঘ হিন্দুরক্ষী দলের প্রান্তের প্রশাসন প্রমুখ মনোজ বিশ্বাস। তো আজকে আমরা কিছু ইন্টারেস্টিং জিনিস আপনাদের কাছে আনব, যে একটা সংগঠনে কাজ করতে হলে কি কি পরিশ্রম, কি মানে আমরা যেটা বলি মানে কি আমাদের কঠিন সমস্যা আসতে পারে, এটা নিয়ে কিছু আলোচনা করব। আর তার আগে সবার প্রথমে, যেহেতু বাপ্পাও বর্তমানে ভারত সেবাশ্রম সংঘ হিন্দুরক্ষী দলের কাজ করছে, আমার মনোজ বিশ্বাস উনিও কাজ করছেন, আমরা গদুদা বলে জানি। তো সবাই আজকে একটা মানে সংগঠন কিভাবে কাজ করে, এটা সম্ভবত আমাদের সংগঠন সবাই করে, কিন্তু সংগঠনে কাজ করতে গিয়ে কি কঠিন পরিস্থিতি আসে সেই সব নিয়ে আলোচনা করব। তার আগে ভারত সেবাশ্রম সংঘ নামটা সবার কাছে পরিচিত। তো এই ভারত সেবাশ্রম সংঘে আমরা কখন সেটার উপলব্ধি করতে পারি, আমরা যারা গয়াতে গেছি, যারা মা হোক, বাবা হোক, ভাই হোক, তাদের পিণ্ডি বিসর্জনে বোধ গয়াতে গেছি, সেখানে গিয়ে আমরা বুঝতে পারি ভারত সেবাশ্রম সংঘের কাজ কি। ভারতের বিভিন্ন প্রান্তে ভারত সেবাশ্রম সংঘ কাজ করে যায়। বিশেষ করে আমি একটা কথা সবসময় বলি, শিক্ষাই কিন্তু সমাজের মেরুদণ্ড। এই শিক্ষাকে প্রসারিত করছে কিন্তু ভারত সেবাশ্রম সংঘ। প্রণবানন্দ মহারাজজি যে স্কুলগুলি করেছেন বা এখনও যে স্কুলগুলি হচ্ছে, সেগুলি দিয়ে কিন্তু ভারত সেবাশ্রম সংঘ মানুষের মধ্যে শিক্ষার যে আমাদের যে মেরুদণ্ড, আমাদের দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছে। আর সঙ্গে যে বিভিন্ন সামাজিক কাজ, সেটা আমরা জানি। হাইলাকান্দি হিন্দু মিলন মন্দির ভারত সেবাশ্রম সংঘের আমরা জানি যে মিশন রোডে ওখানে আছে। তো আমরা বলছিলাম যে গয়াতে গিয়ে পিণ্ডদানের সময় যখন ওইখানের যে পুরোহিতরা আছে, ওইখানের পুরোহিতরা কিভাবে অত্যাচার করে, যারা জানেন নিশ্চয়ই জানেন, যারা জানেন না তাদেরকে বলে দেই যে জবরদস্তি কিন্তু আপনাকে অর্থ দেওয়ার জন্য বা একটা কাজ করার জন্য ওরা কিন্তু আপনাকে চাপ সৃষ্টি করে। তো ওই জিনিসটা কিন্তু এখন হয় না, কারণ ভারত সেবাশ্রম সংঘ সেখানে আছে। আপনি গেলেন ওখানে আপনার নিঃশুল্কভাবে থাকা খাওয়ার ব্যবস্থা, এবং সঙ্গে আপনার ওই যে কাজের জন্য গয়াতে যে কাজগুলি হয় সেই কাজের জন্য আপনাদের পুরোহিত কিন্তু ভারত সেবাশ্রম সংঘ দেয়া দেয় একদম সামান্য অর্থে। তো যাই হোক, এখন আমরা একটা স্কুলের কথা আলোচনা করব। স্কুলটা হচ্ছে গঙ্গানগরে। এটা ভারত সেবাশ্রম যারা পরিচালিত, কিন্তু এখানে একটা টার্নিং পয়েন্ট আছে যে এখানে শুধু রিয়াং জনজাতি এবং পার্বত্য অঞ্চলের যারা জনজাতির যারা ছাত্ররা আছে, তারাই কিন্তু ওখানে নিঃশুল্কভাবে শিক্ষা কিন্তু পাচ্ছে। ক্লাস 1 থেকে 4 পর্যন্ত নিঃশুল্কভাবে পাচ্ছে। তারপরে ওটা ক্লাস 10 পর্যন্ত আছে। এখন যে গঙ্গানগরের যে কথাটা বলবো আমি, জাস্ট আমাদের একটা উদাহরণ যে ভারত সেবাশ্রম সংঘ কিভাবে কাজ করে। আর
গঙ্গানগর স্কুলে একদম রিসেন্ট 70টা বাচ্চা, রিয়াং বাচ্চা হাইলাকান্দি থেকে গেছে। আর এটার ক্রেডিট কিন্তু সমস্ত ভারত সেবাশ্রম সংঘের যে আয়াম, হিন্দু রক্ষী দল, আমার গদুদা আর বাপ্পা, সঙ্গে শুধু ওরা না, ওদের সঙ্গে যে সম্পূর্ণ টিম এবং ভারত সেবাশ্রম সংঘের যারা কার্যকর্তা, সবার কিন্তু এটা অবদান আছে। আমি গদুদার থেকে জেনে নেব যে ওরা যখন এই পার্বত্য অঞ্চলে গেছে, আমি যেটা শুনেছি যে ওরা ওখানে অনেক দিন প্রবাস করেছে। প্রবাস দ্যাট মিন্স যে ওখানে রাত্র থাকা, এবং ওদের সাথে মিলে কিন্তু একটা মনে করবেন রিয়াং জনজাতি, ওদের কথাও কিন্তু আলাদা, ওদের চাল চলন, পোশাক সব কিছু আলাদা। ওখানে কিভাবে অ্যাডজাস্ট করে ওদের কনভিন্স করে ওদের বাচ্চাদের পড়াশোনার জন্য ওদের এনকারেজ করেছে। কারণ ওখানে খ্রিস্টান মিশনারির প্রভাব আমরা জানি, খ্রিস্টান মিশনারি কিন্তু প্রত্যেক বাচ্চাকে এনকারেজ করে খ্রিস্টান হওয়ার জন্য, এবং সেটার ওরা করে শুধুমাত্র স্কুল আর হসপিটাল খুলে। তো এই বিষয়ে আমার গদুদা অল্প আলোকপাত করবে যে ওরা কি কি কষ্টের সম্মুখীন হয়েছে এবং কিভাবে ওদের সাথে এই জিনিসটা করতে পেরেছে। নমস্কার, আমি মনোজ বিশ্বাস বা গদু নামে পরিচিত। ধন্যবাদ দ্য পজিটিভ গ্রুপটাকে যারা এইটা চালাচ্ছেন। তো গৌতমদা বললেন যে ভারত সেবাশ্রম সংঘ বিষয়ে কিছু আলোচনা করলেন গৌতমদা। তো অনেক কিছু বলে দিয়েছেন ভারত সেবাশ্রম বিষয়ে। আমি হিন্দু রক্ষী দল বিষয়ে কিছু বলবো। আমরা বিগত 4-5 বৎসর ধরে শ্রীমৎ স্বামী সাধনানন্দজির আশীর্বাদ নিয়ে আমরা হিন্দু রক্ষী দলের কাজ শুরু করেছি। এর মধ্যে বিভিন্ন প্রকল্প আমরা হাতে আছে। এর মধ্যে একটা ব্লাড ক্যাম্পিং, যেটা হাইলাকান্দিতে যতটা বড় ক্যাম্প হয়েছে সবটির মধ্যে আমরা জড়িত ছিলাম বা এখনও আছি। যারা ব্লাড ক্যাম্পিংয়ে বা হাইলাকান্দি হসপিটাল বা শিলচর বা শ্রীভূমিতে, বা আমাদের শুরু হয়েছিল হিন্দু রক্ষী দলটা 1916 খ্রিস্টাব্দে, কিন্তু কাজ হয় নাই পুরা ভারতবর্ষ। আমরা এটা এই সংগঠনে কাজ করে প্রাউড ফিল করছি। এটা আবার মানে পুরাভাবে কাজ শুরু হয়েছে বরাকবেলি থেকে, আর এটা হাইলাকান্দি থেকে শুরু হয়েছে। আজকের ডেটও আমরা হাইলাকান্দি, শিলচর, শ্রীভূমি ডিস্ট্রিক্ট 3 জায়গায় কাজ করছি। আপার আসামে কাজ চলছে। রিসেন্টলি আমরা ত্রিপুরাও কাজ করছি। যেহেতু গৌতমদা বললেন যে আমাদের স্কুলের বিষয়ে, স্বামীজি বিগত 4-5 মাস আগে আমার সঙ্গে বা বাপ্পাদার সঙ্গে ছিলেন। তো বললেন যে প্রত্যেকবার অনেক জায়গার থেকে অনেক স্টুডেন্ট যায়, যেহেতু স্কুলটা 1 to 10, কিন্তু 1 to 4 মানে 1 থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত এটা ফ্রি সরকারি প্রকল্প বা ভারত সেবাশ্রমের কিছু হেল্প নিয়ে ওই স্কুলটা চালানো হচ্ছে আর কি। 4 অবধি নিঃশুল্কভাবে 1 থেকে 4 অবধি। তো বললেন যে আমরা অনেকবার তো দেখছি কাজ করছো, তোমরাও কাজ করছো, যদি কিছু স্টুডেন্ট, যেহেতু হাইলাকান্দিতে অনেক জায়গা আছে যেখানে আমাদের বনবাসী ভাইরা, ছোট ছোট বোনরা, যদি পারা যায় তোমরা একটু কাজ করো এটা নিয়ে। তোমরা তো অনেক বিষয়ে কাজ করছো, তো একটু স্টুডেন্ট দেখো আনা যায় কিনা। তো ওই 4 মাস থেকে আমরা কষ্ট করছি। আজকে থেকে ধরেন 2 মাস আগে আমরা ওইখানে গেলাম। যাওয়ার পর মানে যে সময় আমরা প্রসেস গার্জিয়ান সাথে কথা বললাম, তো প্রথম তো তারা একটু প্রবলেম। কোনোদিন তারা এমন জায়গা আছে, গৌতমদা নিজে গেলেন, এমন কিছু জায়গা আছে যেখানে যাওয়া কষ্ট, গাড়ি যায় না, গাড়ি ঘোড়াও যায়, মানে অনেক কষ্ট, সবাই যাবে না। তো ডোর টু ডোর আমাদের কিছু লোকের সাথে আমাদের কথা হলো, ফ্যামিলির সাথে কথা হলো, 4-5 বার ফ্যামিলির সাথে বসা হলো। বসার পর ফ্যামিলিদেরকে নিয়ে, যারা বাচ্চাদের যে গার্জিয়ান ছিল ওরা বললো এত দূরে দেব, আমরা বাচ্চাটা সেফ থাকবে নাকি এটা। তখন তারা ভারত সেবাশ্রম বিষয়ে পুরাটা নিল খবর। আজকের ডেটে গুগলে সার্চ মারলে ভারত সেবাশ্রম বিষয়ে অনেক কিছু এসে যায়, বা আমাদের শিলচরে
মালিনী বিলে একটা স্কুল আছে, আমাদের বরাকবেলিতে না, পুরা অল আসামের মধ্যে সবচেয়ে বড় যেটা স্কুল, এটা লামডিং স্কুল। এটার বিষয়ে আপনারা গুগলে সার্চ করে দেখবেন এটা কীভাবে কাজ করছে। তো তারা সার্চ করে দেখলেন যে না, ঠিক ভালোই কাজ চলছে। তো আমরা গেলাম। প্রথম তো অনেক লোক, অনেকটা বাচ্চা হয়ে গেছিলো, কিন্তু আমাদেরকে স্বামী যেটা টাইম মানে একটা রেস্ট্রিকশন, একটা লিমিট একটা দিয়ে দিয়েছে যে আমরা যাতে 50 বা 40 পর্যন্ত আমরা নিতে পারবো, 40-র উপরে যাতে আমরা না নিই। কিন্তু এমনও হয়েছে একটা সময় যে এটা আমরা +80+ বা 90+ হয়ে গেছিলো ছেলেরা। তো কিছু আমরা স্বামীজি বললেন যে নিতান্ত যারা অবস্থা খুবই খারাপ তাদেরকেই যাতে সুযোগ সুবিধাটা দেওয়া হয়। কিন্তু আমরা যে সময় এখানে কাজ করা শুরু করলাম, দেখলাম এখানে যদি আমি নেওয়া যাই তে 100, 150, 200 নিয়েও হবে না। তো আমরা আলটিমেটলি 60 স্টুডেন্ট নিয়ে ওইখানে আজকে আমি ছিলাম না, গৌতম দাও গিয়েছিল, গৌতম দার অনেক অবদান আছে লাস্ট মোমেন্টে। তো গৌতম দাও গেল। তো ওইখানে বাচ্চাদেরকে বরাক উপত্যকা থেকে টোটাল 100 বা 110 হবে। আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্ট থেকে 60+ আমরা বাচ্চাদেরকে ওই স্কুলে দিয়ে এসেছি। আর যেটা বিষয় যেটা বললেন যে ওইখানে রাস্তাঘাটের ব্যাপার, আমরা সাংগঠনিকভাবে যেহেতু হিন্দু রক্ষী দলে কাজ করছি, আমরা সাংগঠনিকভাবে আমি আমার এই প্রান্তের যে সম্পাদক মনোজ কুমার নাথ বা আমাদের এই বিভাগের ছিল বা উত্তর হাইলাকান্দির দক্ষিণ হাইলাকান্দির সবাই তো যেতে পারে নাই, কিছু সবাই ছিলেন আমাদের সাথে। প্রবাসটা করেছিলাম আমি, মনোজদা, বাপ্পাদাও ছিল আমাদের সাথে। তো অনেক কষ্ট, এটা বলা যাবে না অ্যাকচুয়ালি। মানে যারা যাবে থাকার ব্যবস্থা কি অবস্থা আছে, খাওয়া খাদ্য আমাদের সাথে মিলে না। ওরা একদম ফ্রাই, সব কিছু ফ্রাই খায়, বয়েল পুরা টোটাল বয়েল হয়। হ্যাঁ, আর মাচাং, হ্যাঁ। তো থাকার ব্যবস্থা তো, কিন্তু যার বাসাতে আমরা রয়েছি ওরা আপ্রাণ, মানে ওরা বলে যে আমরা খুশি যে আমার এখানে কেউ তো আসলো থাকার জন্য, আমরা এখানে তো কেউ আসে না। তো আমরা ওইখানে থাকলাম, দুরাত্র ছিলাম, 2 বার গিয়ে থাকার পর দেখলাম যে না, কিভাবে আছে, কারেন্ট নেই, কারেন্টের কোন সুব্যবস্থা নেই। ওইখানে সোলার লাইট কিছু সরকারের তরফ থেকে কিছু দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সোলার লাইটটা ওইখানেই দরকার স্টুডেন্টের। বা আজকে যে আমরা গেলাম ওইখানে দেখলাম যে স্টুডেন্টরা কোনো একটা বাচ্চা এর থেকে জেড পর্যন্ত বা কোনো অক্ষর বিষয়ে কোনো জ্ঞান নেই। তারপর ভাষার আমাদের অনেক প্রবলেম, হিন্দিও বুঝে না, বাংলাও বুঝে না। কী করব? শুধু ওরা না, ওদের গার্জিয়ানও অনেক লোক আছে যারা মার্কেটিং করে গারমুড়াতে, হাইলাকান্দিতে, লালায়, কাটলিছড়ায়, কিন্তু ওরা ভাষা এখনও চেঞ্জ হয় নাই। তো আমাদের অনেক কষ্ট হয়েছে। তারপরও যেহেতু সংগঠনের কাজ করছি, আমাদের কাজ আমরা এটা কষ্ট হোক করতে তো হবে, ও চালিয়ে যাচ্ছি আর কি। আর আমি ধন্যবাদ জানাবো বিশেষ করে সাধনানন্দ, যে শ্রীমৎ স্বামী সাধনানন্দজিকে, যে আগামীতে যাতে আর একটু বেশি করে আমাদেরকে স্টুডেন্ট নেওয়ার সুযোগটা করে দেন। তো আমার গদুদার থেকে জেনে নিলাম যে ওখানের বাচ্চাদের নিয়ে যেতে স্কুল অবধি কী ধরনের কষ্টটা হয়েছে। কিছু বলছো মানে যে ওখানের যে খাওয়ার যে সব বয়েল খায়, ওখানে যেটা পার্বত্য অঞ্চল থেকে ওরা জল কিভাবে কালেক্ট করে, জল কালেক্ট করে পাহাড় থেকে নলির মতো আসে, ওখানে বাঁশটা কেটে পাহাড়ের মধ্যে রেখে দেয়, আর ওখান থেকে ড্রপ করে পাহাড়ের যে জলটা সেটা এসে ওদের মানে পাত্রতে পড়ে, তখন কিন্তু ওইভাবে ওরা জলটা কালেক্ট করে। ওদের কিন্তু না কোনো পাইপলাইন আছে, না কিছু নেই। একদম যদি খরা হয়ে থাকে তখন জলের খুবই কষ্ট হয়। হ্যাঁ, ওরা এত কিলোমিটার পাহাড় চড়ে কিন্তু কাঁধে করে জল আনে, মাথায় করে কাঁধে করে জল আনে। হ্যাঁ, তো এইসব বিষয় আমি আরেকটু বাপ্পার থেকে জেনে নেব যে ভাষাগত ওদের কি কষ্ট হয়েছে, বা ওরা যে মানে কিভাবে এক বস্ত্র পরিধান করে অনেক দিন পর্যন্ত থাকতে হয়। হ্যাঁ, তো এই ধরনের যে কষ্টগুলি, এটা অল্প বাপ্পার থেকে আমি শুনবো। আমি দ্য পজিটিভকে ধন্যবাদ জানাচ্ছি, তৎসঙ্গে ক্যামেরার পিছনে যারা আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। রাজেশ দা আছেন, চয়নদা আছেন, গৌতম ঘোষদার অনেক সময় অনেক বিপদের মধ্যেও আমরা গিয়েছি, কিন্তু সেখানে
গন্তব্যস্থলে পৌঁছতে কিন্তু আমাদের 3 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হচ্ছে বর্তমান সময়ে। উন্নত হয়েছে, উন্নয়ন হচ্ছে, তার মধ্যে কিছুটা আটটু হলে ভালো হতো। কিছুটা দুঃখ আমি প্রকাশ করব, কারণ তাদের এই দুঃখটা প্রকাশ করতে আমার লাগবে, না হলে তো আমাদের বরাক উপত্যকা সবাই জানতে পারবে না। এই দুঃখটা আমি কিছুটা প্রকাশ করছি। আমাদের সঙ্গে যখন ওরা মত বিনিময় করছে, আমরা ওদের ভাষা বুঝছি না, ওরা ককবরক ভাষা বলছে, ককবরকের মধ্যে কিছুটা ওয়ার্ড ওরা ওদের পার্বত্য অঞ্চলে ভাষা বলছে, যেটা আমরা বুঝতে খুব অসুবিধা হচ্ছে। তো আমি ত্রিপুরার আমার একজন দাদা আছে কৃষ্ণজিৎ দেববর্মা, ওনার সঙ্গে আলোচনা করলাম, উনিও এসেছেন কৃষ্ণজিৎ দা এই পার্বত্য অঞ্চলে। আসার পর তাদের সবার সঙ্গে একটা কমিউনিকেশন করে আমরা মনোজ বিশ্বাস এবং যাকে আমরা পাপনদা বলে তাকে ডাকলাম, ওনাকে নিয়ে আমরা সেখানে থাকার ব্যবস্থা করলাম, রাত্রি যাপন যেখানে। অনেক কষ্ট হয়েছে, কিন্তু কষ্টের মধ্যেও ইষ্টলাভ হয়েছে এইটাই যে দিনকে রাত্র মানিয়েছি, রাত্রেকে দিন মানিয়েছি, এইরকম পরিশ্রম করেছে। গাছের মধ্যে যে জায়গায় আমরা উঠে ঘুমিয়েছি, হয়তো ভাবছি উপরে থেকে পড়ে যাব, কিন্তু পড়িনি। অতিথি আপ্যায়ন ওরা এত ভালো করেছে। কিন্তু একটা জিনিস শিখলাম আমরা, যে বয়েল থেকেও খাদ্যদ্রব্যটা এত সুস্বাদু ভাবে তৈরি করে আমাদেরকে খাওয়িয়েছে, এবং আমাদের সেবা যত্নর সঙ্গে ওরা কি কি অসুবিধা হচ্ছে, এইগুলো আমরা আজকে আপনারা মধ্যে দা পজিটিভের মাধ্যমে তুলে ধরার একটু চেষ্টা করব। এবং ওরা বারবার বলেছে, দা পজিটিভ গৌতম ঘোষ দা যখন ফোনের সঙ্গে আলাপ হয়েছে, ওদেরকে কিন্তু ওদের পুরো টিমকে ওরা নিমন্ত্রণ করেছে সেখানে যাওয়ার জন্য। সেখানে যখন ওরা যাবেন অনেক কিছু তুলে ধরবেন। সেই সঙ্গে যখন এই বাচ্চাগুলাকে আমরা যখন বোঝানোর চেষ্টা করছি, আমরা মাটিতে এঁকে বা অনেক সময় মুখ বন্ধ করে শুধু স্লিপিংয়ের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, এইটা দাও আমরা। ওরাও বুঝেছে। ফুটবল খেলা এরা খুব প্রিয়। তখন আমাদের মনোজ বিশ্বাস, যাকে আমরা গদুদা বলি, উনি কিন্তু ওদের সঙ্গে ফুটবল খেলেছেন এবং সেই খেলার মাধ্যমে ওদের মনটা জয় করেছেন। এটা মানে খেলাটা এত বেশি তারা প্রাধান্য দিচ্ছে, এখান থেকে হয়তো আগামী দিনে একটু তারা যদি মার্গদর্শন হয় বা সরকারের সুনজর পড়ে তাদের, এখান থেকে অলিম্পিকে যাওয়ার জন্য কিন্তু তারা প্রস্তুত থাকবে। তারা নিজস্ব কিন্তু তীরবিদ্যা এবং ফুটবল খেলার মধ্যে তারা অনেক মানে, যেটা সাধারণত হয় না এইরকম প্রকৃতির মধ্যে, এরকম পাহাড়ের উপরে তারা পায়ের যে শটগুলা দেয়, ওরা কিন্তু জুতা কিন্তু আছে, শুট জুতা, যেটা স্পোর্টসের বিষয়ে কিন্তু আমার থেকে ভালো মনোজ বিশ্বাস দা বলবেন। ওদের কিছু না থাকও কিন্তু শুগুলো আছে, স্পোর্টসের শুগুলো আছে। এর মানে বোঝা যাচ্ছে ওরা স্পোর্টসের দিকে কতটুকু মানে মানসিকতা কতটুকু উন্নত। লেখাপড়া করতে পারছে না, যোগাযোগ ব্যবস্থা নেই। সেই যোগাযোগ ব্যবস্থাতে লেখাপড়ার মাধ্যমটাকে একটা সেতু বন্ধনের মাধ্যমে আমাদের স্বামী সাদানন্দজি মহারাজের মার্গদর্শনে যে করতে পেরেছি, ওইটাই আমরা মানে পরম সৌভাগ্য। এবং আগামী দিনে ছাত্রীবাস হচ্ছে গঙ্গানগরে। গঙ্গানগর শব্দটা বারবার পড়ছি এই কারণে, গঙ্গানগর থেকে আমাদের উৎপত্তি হচ্ছে, কিন্তু ভারতে বিভিন্ন জায়গায় আছে, শিলচরেও আছে, বদরপুরেও আছে, শ্রীভূমি জেলাতেও আছে, কিন্তু গঙ্গানগর একটা বিশাল বড় এরিয়া এবং এখানে অনেক কিছু করার মতন, দেখার মতন এবং নতুনভাবে প্রয়াস চালানো হচ্ছে। সেই ছাত্রীবাসের ছাত্রীরা কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত। বর্তমানে 55 ছাত্রীরা উপস্থিত আছেন, কিন্তু আমরা নেওয়ার মতন জিনিসটা তৈরি হচ্ছে না এখনো। আগামী কয়েক মাসের মধ্যে হয়ে যাবে। সেই হওয়ার পরে দেখা যাবে আগামীতে রুল এবং রেগুলেশনে এদেরকে ভর্তি করানো যায় কি না যায়। কিন্তু আমরা চেষ্টা করব তারাকে এই শিক্ষাটা দিয়ে যাতে কিছুটা বর্ণপরিচয় শেখানো যায়। এবং আমি দা পজিটিভকে আবার বলবো সেখানে গিয়ে তাদের সেই তথ্যগুলা তুলে দেওয়ার জন্য, কারণ তারা কিন্তু এখনও পর্যন্ত স্বাধীনতার পর থেকে কেউ সেখানে যায়নি। 1-2 চ্যানেল গিয়েছে, কিছু করেছে, কিন্তু বাকি সেই পার্বত্য অঞ্চল যেটাকে বলে গুদগুদি বলদা বলতে, আমি নাম বলছি না কারণ নামটা এখন বললে হয়তো অনেকে অনেক কথা বলবে। আপনারা যান, সেখানে গিয়ে দেখেন, পরিস্থিতিটা খুবই ভালো হয়েছে। মনে ভয় রাখবেন না, আমরা সঙ্গে আছি এবং সেখানে গিয়ে এইগুলা তুলানোর চেষ্টার জন্য আমি আহ্বান করছি। ধন্যবাদ। দেখুন, আমাদের বাপ্পা যেটা বলল, ওখানের যারা পার্বত্য অঞ্চলে থাকে ওরা 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 আছে দেখে প্রকৃতিটা আছে, প্রকৃতিটাকে ওরা কিন্তু ধরে রেখেছে। আজকে ওদের ওদের চেহারার দিকে আপনারা যে কোনো পার্বত্য অঞ্চলের মানুষের দিকে আপনারা যদি তাকান, বুঝবেন যে ওরা কিন্তু
পার্বত্য অঞ্চলের, ওদের কিন্তু আইডেন্টিফিকেশন আছে। আমাদের আমাদের কিন্তু আপনারা চট করে চিনবেন না, নাম গোত্র সব কিছু জিজ্ঞেস করতে হবে। কিন্তু পার্বত্য অঞ্চলের একটা মানুষকে যদি আপনারা ওদের চেহারা দেখেন, চেহারায় বুঝতে পারবেন যে এই মানুষটা কিন্তু পার্বত্য অঞ্চলের, কারণ প্রকৃতি ওদের ধরে রেখেছে। কারণ আমাদেরকে যদি ওখানে বলেন, আমাদের শুধু আমরা না, আমরা যদি আমাদের ফ্যামিলি ওখানে 1 সপ্তাহ থাকার কথা বলেন, এটা সম্ভব হবে না। কিন্তু কারেন্ট নেই, ভালো জল নেই, কয়েক কিলোমিটার ওরা পায়ে হেঁটে জল আনছে, থাকছে ওই প্রকৃতির পাহাড় থেকে বাঁশ দিয়ে জল সংগ্রহ করে জল খাচ্ছে। একটা বিচিত্র আভা ওইখানে কিন্তু প্রকাশ পায়। তো ওই জায়গাগুলি আপনারা অবশ্যই যাবেন। আর যে স্বামী প্রণবানন্দ স্কুলগুলি সেগুলি আমি একটা উদাহরণ দিয়ে দিই। লামডিংয়ের যে স্কুলগুলি, আমি ওদের সাথে কথা বলছিলাম, তখন জানলাম যে লামডিংয়ের যে স্কুলগুলি, সেখান থেকে অনেক আইএস আইপিএস, এমনকি আইআইটি ক্র্যাকার পর্যন্ত লামডিং স্কুল থেকে বেরিয়েছে। তো এরকম তারাপুরের স্কুলটাও, সেজন্য যে হিন্দুরক্ষী দল এবং ভারত সেবাশ্রম সংঘ যে প্রয়াসগুলি করছে, আমি যতটুকু, ওরা যদিও এটা বলছে না, আমি যতটুকু জানি যে আগামীতে ওরা এখানে রিয়াং জনগোষ্ঠীর জন্য ওই পার্বত্য অঞ্চলে কিন্তু স্কুল করার একটা পরিকল্পনা করছে। তো এটা সম্বন্ধে যেহেতু গদুদা বলল যে এটা হয়ে গেছে, তো আমি গদুদার থেকে জানবো যে এই বিষয়ে যে আমাদের এখানে কোনো স্কুলের কোনো পরিকল্পনা আছে কিনা। আমরা যখন ওই সাইডে যাওয়া শুরু করলাম, আজকে থেকে 5-6 মাস আগে যাওয়া যে সময় শুরু করলাম, তখন যেতেই দেখলাম যে স্কুলের ডিস্টেন্সটা অনেক বেশি, যেটা অত ভিতর থেকে আমি বলবো না যে আমাদের এখানে অনেক ফ্যাসিলিটি থাকার পরও পড়াশোনাটা কম হচ্ছে, আমি বলবো ওরা তারপরও এই সাইডে মানে পড়াশোনার দিক দিয়ে অনেক জায়গায় অ্যাডভান্স। যারা বেরিয়ে আসছে পড়াশোনার জন্য, আমি অন্য একটা টপিক আছে যেটা আমি এখন বলবো না, এটা আগামী 2-4 দিনের ভিতরে দেখবেন আপনারা, যারা বেরিয়ে আসছেন ওইখান থেকে সব এডুকেটেড, শিক্ষিত। তো এত কষ্ট করে ওরা পড়াশোনা করেছে, পড়াশোনা যে বাদ দিয়ে এরকম কিছু না, ওরা পড়াশোনা করছে। তো সচ্ছল না থাকা। আর আমরা যে সময় যেতে দেখলাম যে ওইখানে কাজের মানে জায়গা অনুযায়ী, পপুলেশন অনুযায়ী স্কুল কম। তখন আমরা ওইখানে একটা প্রোগ্রাম করেছিলাম, একটা বর্গও করেছিলাম, বা ওইখানের আমাদের একজন স্বামীজিও শিলচরের যে দায়িত্ব আছেন এখন শিলচরের, উনাকেও নিয়েছিলাম। তো ওদের সাথে কথা বলার পর ওরা আমাদেরকে একটা জায়গা, মানে এখনও হয় নাই পুরা, কিন্তু আমরা একটা জায়গা আমাদের সাথে কথা বলেছে যে আগামীতে যদি আমাদেরকে এই জায়গাটা স্কুলের নামে বা আমরা হিন্দুরক্ষী দলের নামে একটা জায়গা অলরেডি দেওয়া হয়েছে, ওরা দিয়েছে। আর ওইটা টোটাল আমাদেরই দেখতে হবে স্কুলটা কীভাবে, এই জায়গাটা মানে কীভাবে হবে। তো আমাদের যে সমস্ত স্কুলগুলো হয়, প্রথম ভারত সেবাশ্রমে একটা মন্দির জায়গা হয়, হিন্দুরক্ষী দলের একটা কার্যালয় হয়, প্লাস কেন স্কুল হয়। তা আমরা ওদের সাথে কথা বলার পর ওরা বলল এমনি সরকারি প্রকল্প আসছে, স্কুল হবে, ঠিক আছে, যদি পিবিএম প্রমানন্দ বিদ্যা মন্দির যদি একটা হয় তবে ভালো হবে। তো এটা আমরা আজকেও গেলাম শিলচরে, স্বামীজির সাথে কথা হয়েছে আপনাদের। স্বামীজি বললো সব কিছু ঠিক থাকলে, জায়গাগুলো যদি সব ঠিক হয়ে যায়, তারপর দেখো কি করা যায়, একটা স্কুল করা দরকার। আর স্কুল আশা করি, যেহেতু স্বামীজি অনেক জায়গায় স্কুল খুলেছেন পিবিএম, তো ওইখানে একটা আগামীতে একটা স্কুল হবে। জায়গা আমাদের মোটামুটি হয়েছে, এখনও পুরাটা আসে নাই, এটা অনেক বিষয় থাকে, এটা গৌতম দা ভালো জানবে এ বিষয়ে কীভাবে মানে প্রসেসিংটা হয়। অনেক জায়গা তো গভর্নমেন্টের আছে, কিছু বেসরকারিও আছে, সরকারি বেসরকারি মিলে আছে, এটা গৌতম দা দেখতে হবে। আর স্পোর্টসের ব্যাপারে দেখলে বলবো, এখানে আমাদের এখানের বাচ্চাদের থেকে ওরা যারা আছে, বাচ্চা বৃদ্ধ সবাই আমাদের থেকে অনেক হেলদি। দেখতে সুন্দর না হতে পারে, আমাদের মতো গুলমুটুল না হতে পারে, স্বাস্থ্যটা যেটা আমাদেরকে বডি বলি, যেটা বলি আমরা মাসুল, ওইটা না হতে পারে, কিন্তু ওরা অনেক হেলদি। আমরা একটু জায়গায় হেঁটে যাওয়া আমাদের সঙ্গে মানে যাওয়াটা অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু যেই জায়গাটা আমরা হেঁটে যেতে পারবো না, ওই জায়গাটা ওরা দৌড়ে যাবে। আমি গেলাম, আমরা থাকলাম, দেখলাম যে তাদের কি এনার্জি,
বাচ্চারা যে বাচ্চাগুলো এত ছোট ছোট 5 বছর প্লাস, 6 বছর প্লাস, 7 বছর প্লাস, এই বাচ্চাদেরকেও আজকে বলেছি ভাষা আমাদের অনেক প্রবলেম। তারপর যে সময় বললাম ফুটবল, তখন ওরা বুঝলো যে না, ফুটবল কিছু একটা আছে। তো ফুটবল বিষয়ে তারা অনেক উদ্যোগী, বা ওইখানে একটা বড় ফিল্ড আছে প্রত্যেকটা জায়গায়, যতটা জায়গায় একটা রাইফেল মেলা আছে, এখানে একটা বিরাট বড় ফিল্ড। ওইখানে তার নিত্য মানে প্রত্যেক দিন, আমার মনে হয় না হাইলাকান্দিতে 2-1টা জায়গা ছাড়া ডেইলি প্র্যাকটিস হয়। ওরা ডেইলি প্র্যাকটিস করে, ছোটদের জন্য আছে, বড়দের জন্য। কিন্তু ওদের যা যা প্রয়োজনীয় জিনিস, অনেক লোকের, আমি ওদেরকে বলছি না, বাপাদা বা গৌতমদা বললেন যে অনেক লোকের কাপড়ও ভালো নেই। কাপড় বলে ওদেরকে গরিব বা কোনো কিছু বলছি না, কিন্তু হতে পারে ওদের কাছে ড্রেসটা ভালো নেই, কিন্তু স্পোর্টসের যে ফুটবলের যে জুতো, ওদের এটা কিন্তু কমপ্লিট, মানে কতটুক মানে ওদের আছে। কিন্তু আমরা যেতে পারি নাই, বা আমাদের কোনো ওই সিস্টেম, যে সিস্টেমে ওরা বেরিয়ে আসবে ওইখান থেকে স্পোর্টসের দিকে, যদি ওইটা করা যায়, আশা করি আগামীতে এখান থেকে অনেক প্লেয়ার আসবে বেরিয়ে। বা আমাদের যে এই পার্বত্য অঞ্চল, যে আমরা যেটা এখন ত্রিপুরাতে কাজ করছি, ওই দিকেও আমরা সব জায়গার মধ্যে পার্বত্য অঞ্চলের কিছু লোক আছে, কথা দিয়েছেন যে কিভাবে ওদেরকে একটু এগিয়ে নেওয়া যায়। তো ওইটা আমরা চেষ্টা করব। আর যেহেতু আমরা সাংগঠনিক আছি, স্বামীজিকে বলবো যেটা আমরা ইন্টার স্কুল যেটা হয়, স্পোর্টস হয়, চেষ্টা করব আগামীতে লামডিংয়ে যেটা প্রত্যেকবার হয়, তো আমরা ওইখান থেকে যাতে কিছু বাচ্চাদেরকে নিয়ে যাবে। বা আমাদের এখান থেকে যদি নাও নেই, যে স্টুডেন্টগুলো দিচ্ছি এখান থেকে আগামীতে কোনো প্লেয়ার বেরিয়ে আসবে যারা আগে লামডিং খেলবে বা আজকে স্বামীজি যখন গঙ্গানগরে গেলেন, স্পোর্টসের ফুটবলে খুব ভালো খেলোয়াড় ছিল আমাদের মনোজ বিশ্বাসবাবু। যখন এই কথাগুলো তুললেন, তখন কিন্তু স্বামীজি বললেন যে আমিও ছোটোবেলা খেলিয়েছি, বা ফুটবল আমার খুব প্রিয় ছিল। বাচ্চাগুলো কিন্তু কথা বুঝছে না, কিন্তু খেলাটা ওরা কিন্তু ভালো বুঝেছে। এবং স্বামীজির সঙ্গে কিনারে এসে ফুটবলটা পাওয়ার জন্য, বা ফুটবলটা যখন স্বামীজি ফুটবল দিলেন, তখন ওরা খুব খুশি হয়েছে। তা আমরা চেষ্টা করছি যাতে শিক্ষার সঙ্গে যদি আমরা খেলাধুলাটাকেও যদি সবাই মিলে যদি একটু অগ্রসর করতে পারি, তাহলে অনেক সুবিধা হবে। আর শহরবাসী সবাইকে বলছি, আপনারা ছুটি কাটানোর জন্য বিভিন্ন সময় বিনোদনের জন্য বিভিন্ন জায়গায় যান, একটু চেষ্টা করুন না, যদি পার্বত্য অঞ্চলে আপনারা গিয়ে ঘুরে আসুন, ওদের মনে কিন্তু অনেক ভালোবাসা জাগবে, এবং ওরা কিন্তু অতিথি আপ্যায়ন খুব ভালোভাবে করতে পারে। তো এই বলে আমি ইয়কে দিচ্ছি, আমার গৌতম ঘোষদাকে বলছে। আচ্ছা, বাপ্পাকে আরেকটা, যেহেতু মেডিসিন লাইনে, ওখানে মেডিসিন বা ওখানে হসপিটাল বা কোনো মেডিসিন শপ ওখানে আছে কিনা, বা হসপিটালের বা স্বাস্থ্যর কি সুবিধা বা সুযোগ সুবিধা ওখানে আছে, এটা সম্বন্ধে অল্প বলো। স্বাস্থ্য সম্বন্ধে বলতে গেলে ওরা হেলথি ঠিকই আছে, কিন্তু ম্যালেরিয়া প্রাদুর্ভাবটা খুব বেশি তাদের মধ্যে হয়। অনেক সময় কী হয়, যেটা পিএফপিবি ম্যালেরিয়া অ্যান্টিজেন টেস্ট হয় বা ওয়াইডেল টেস্ট হয়, ওদের কিন্তু পজিটিভটা বেশি হয়। তো ম্যালেরিয়া এবং ওয়াইডেল টেস্টটা যদি আমরা সরকারিভাবে বা কোনো সংগঠনের মাধ্যমে করাতে পারি, তাহলে খুবই ভালো হবে। বাকি টেস্ট কিন্তু সবাই নর্মাল আসে, বা আমি যতটুকু জানি মেডিকেল ডিপার্টমেন্টের বিষয়ে বেশিরভাগই ওরা হেলথি আছে। কিন্তু মেডিকেল ডিপার্টমেন্টের ক্ষেত্রে কয়েকটা যেমন আছে, টাইফয়েড এবং ম্যালেরিয়া ওদিকে খুব বেশি হয়। ডায়রিয়া তো এখন বর্তমানে খুব বেশি হয়, কারণ খাওয়ার জলের ওরা মানে পায় না, যা পায় বৃষ্টির জল, এবং সেই ছড়া নদী থেকে যেটা আসে সেটা কুকুরেও জল খাচ্ছে, পশুও জল খাচ্ছে, ওরাও জল খাচ্ছে। তো এই জায়গাটাতে একটু যদি আপনারা সবার সহযোগিতা, আমি একজনকে বলছি না, সরকারকেও শুধু বলছি না, সবার চেষ্টা এবং প্রচেষ্টা, এবং বিশেষ করে সাংবাদিক ভাইরা যারা আছে, ওরা যদি এইসব নিয়ে তুলে ধরে, বা বিভিন্ন সময় আমাদের গড়েও সিনটেক্স থাকে যেটা কোনো কাজে লাগে না, ওই সিনটেক্সগুলো যদি পজিটিভের মাধ্যমে বা হিন্দু রক্ষী দলের হাতে যদি পৌঁছানো যায়, আমরা আপনাদের নাম বলে এই সিনটেক্সটা কিন্তু ওদের কাছে পৌঁছে দেবো। আমরা হয়তো সিনটেক্সটা এমনি গড়ে রেখে দিচ্ছি, কোনো কাজে হচ্ছে না। এমনকি যে 20 লিটারই বা 10 লিটারই যে জলের গ্যালেন আছে, বালতি আছে, এইগুলো কিন্তু আমরা অকেজ করে গড়ে রেখে দিচ্ছি, আমার দরকার নেই। এগুলো যদি আমাদের কাছে দেন, সেখানে যাওয়ার পর আপনারা দেখবেন সেটা কতটুকু জরুরি। তো গৌতমদা বলেছেন মেডিকেল ডিপার্টমেন্টের বিষয়ে বলার জন্য, সেটা আমি দুঃখের সঙ্গে বলছি, মেডিকেল ডিপার্টমেন্টের নিতান্ত প্রয়োজন। এবং এখন এখানে
ম্যালেরিয়া খুব বেশি প্রাদুর্ভাব হবে। যদি মশারি হয়, মশারি পাওয়া যায়, আপনার সবার কাছে বলছি যদি মশারি থাকে, বা সরকারের কাছে বলছি, সরকারে অনেক সময় মশারি ম্যালেরিয়া ডিপার্টমেন্টের মাধ্যমে দেয়, ওইগুলো যদি পৌঁছানো যায় তাদের কাছে খুবই খুবই উপকৃত হবে। ওরা কিন্তু চোখের জল আসে কিন্তু ওরা বলে না, মানে এরকম অবস্থা হয়েছে, ওরা দেখছে উপরের দিকে আকাশের দিকে সূর্য উদিত হচ্ছে, অস্ত যাচ্ছে, উন্নতি হচ্ছে না। আমরা যাচ্ছি, যদি কিছু আমাদের যাওয়ার পরে কিছুটা অফিসার যায়, এরপর আবার তিমিরি জল। আমি বলছি না যে করা হচ্ছে না, করা হচ্ছে, কিন্তু একটা জায়গায় হয়তো করা হচ্ছে না, না হলে মাইক্রোফোনের সামনে আমরা বলতে পারতাম হ্যাঁ উন্নত হচ্ছে। তো আমি সবার কাছে বলবো যদি সময় পান একটু যান। তৎসঙ্গে আমার শিলচরে এক দাদা, হ্যাঁ পীযূষ চক্রবর্তী দা, তো বাচ্চাদের আজকে গঙ্গানগরে গেলেন, উনি ওএনজিসি ডিপার্টমেন্টে ছিলেন, বড় পোস্টে ছিলেন, এখন রিটায়ার্ড হয়েছেন। উনি বললেন যে এতটি বাচ্চা থেকে উনি খুবই খুশিতে আপ্লুত, তাদের সঙ্গে খেলাধুলাও করেছেন। পীযূষ চক্রবর্তী দাদা শিলচরের বাসিন্দা, উনি বললেন হ্যাঁ একটা হেলথ ক্যাম্প করাবেন উনি, আগামী দিনে একটা ডেট হয়ে যাবে। তো উনি আবার বলেছেন স্পেশালি, আমরা গতকালকে গিয়েছিলাম গৌতম ঘোষদা আরও 2 দাদাকে নিয়ে মন্দিরের বিভিন্ন কাজের নিয়ে ইস্যু নিয়ে, তো তখন উনি ছিলেন এখানে, এবং তাদের কয়েকটা প্রজেক্ট বা আলোচনা গৌতম ঘোষবাবু যখন স্বামীজির সঙ্গে আলাপ করছেন তখন কিন্তু উনি সামনে থেকে সবগুলো দেখছেন এবং শুনছেন এবং বোঝার চেষ্টা করছেন। আজকে বললেন ওরা খুব সুন্দর কয়েকটা প্রচেষ্টা করছে, আমি তোমাদের সঙ্গে আছি, এবং সেখানে মেডিকেল ক্যাম্পটা কী করে করানো যায় ওটা আমি চেষ্টা করব, এবং আগামী দিনে আমরা ডেট দেব। এটা শুনে আমি খুবই খুশি হলাম। এইরকম যদি শিক্ষিত সমাজ এবং স্বনির্ভরশীল সমাজের বয়স্ক কাকু জেঠু বা দাদারা যদি এগিয়ে আসেন তাহলে আমরা কাজ করতে একটু সুবিধা হবে। ধন্যবাদ। অনেক জায়গা আছে, আমি আবার ওই বাপাদা থেকে ফোনটা নিয়ে নিলাম। অনেক জায়গা আছে বর্ষার দিনে ওইখানে যাওয়ার সাহসই করবে না, একদম সত্যি কথা। এটা শুনতে একটু অন্যরকম লাগবে, কিন্তু কেউ সাহস করবে না। আমি বলবো অনেক সংগঠন, অনেক এনজিও আমরা কাজ করছি শহরভিত্তিকও করা প্রয়োজন। আমি বলছি না করা দরকার নেই, দরকার আছে, কিন্তু একটু ওইদিকে যান। আমরাই করব এটা না, সবাই করুন। আর যেই জিনিসটা আপনারা পারছেন না, অনেক সংগঠনে অনেক কিছু দেওয়া হয়, সেটা নাম প্রকাশ হয় না। ভারত সেবাশ্রম সংঘ, হিন্দু মিলন মন্দির তথা হিন্দু রক্ষী দল, আমরা যেটা দেবেন সেটা আমরা প্রকাশ্যে বলবো যে ওই দাদা আমাদেরকে ওইটা দিয়েছেন, আর আমরা ওই জায়গায় পৌঁছে দেওয়ার জিম্মাটা আমাদের। যত বৃষ্টি তুফান হোক ওই জায়গাটা প্রয়োজন। আমাদের অনেক জিনিস আছে যেগুলো আমাদের কোনো কাজে লাগে না, আমরা অপ্রয়োজন বলে এটা এক সাইড করে রেখে দিই। যদি ওইটাও ওইখানে পৌঁছানো যায় তো আমরা ওদের বড় উপকার হবে। তো সেটাই বলছি যে কোনো কিছুই মানে ফেলে দেওয়ার মতো না। তো চেষ্টা করবেন সবাই যাতে ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে জড়িত হওয়া যায়, বা হাইলাকান্দি হিন্দু মিলন মন্দিরের সঙ্গে জড়িত হওয়া যায়। আর হিন্দু রক্ষী দল তো কাজ করবে এই ফিল্ডে। আমরা বাপাদা আছে, আমি আছি, আমাদের পুরা মানে বরাকবিলের তো টিম আছেই। আর তৎসঙ্গে হাইলাকান্দির সঙ্গে সেটাও বলবো, শিলচরে আমাদের টিম আছে, উদারবন্দে আমাদের টিম খুব ভালো কাজ করছে। শ্রীভূমিতে আপনারা দেখেছেন বিগত কয়েক মাস ধরে প্রত্যেকটা ব্যাপারে শ্রীভূমি পুরা এগিয়ে আসছে। আপনারা যারা অন্য, যেহেতু আমার দায়িত্ব প্রান্তের, তো আমি একটা জেলা বিষয়ে কথা বলবো না, তো আমি সেটা বলবো যারা অন্য গ্রাম বা অন্য এরিয়াতে আছেন আপনারা ওই জায়গাতে ওদের সাথে কন্ট্যাক্ট করেন। শ্রীভূমি যারা আছে ওদের সাথে কথা বলতে পারেন, সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন ওনাদেরকে, তখন আমাদের কাজ করতে সুবিধা হবে। আর যতটুকু পারবো আমরা ফিল্ডে কাজ করার কমিটমেন্ট আমরা সমাজের কাছে করছি, এটা একদম শিওর। তো দেখুন, বিন্দু বিন্দু জল দিয়ে কিন্তু সাগর হয়। তো আপনার ঘরে থাকা একটা সিনটেক্স, একটা জলের বালতি, একটা জলের গামলাও কিন্তু কাজে লাগতে পারে, যেটা আমরা ফেলে দেই। আজকের আমাদের এখানে টকশোর একটাই মূল ভিত্তি উঠে এসেছে যে সেবাটাই হচ্ছে সংগঠনের মূল ভিত্তি। আর ভারত সেবাশ্রম সংঘ এই কাজটা করে যাচ্ছে। আর আপনারা দেখুন, আপনাদের কাজটা অনেক সহজ করে দিলাম আজকে। আমাদের দি পজিটিভ মাধ্যমে এবং আমাদের হিন্দু রক্ষী দল
আপনাদের কাছে হাত বাড়িয়ে দিচ্ছে যে আপনারা যে ধরনের সাহায্য করতে চান আপনারা শুধু বলুন, নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। আপনারা নিয়ে যাবেন, আপনারা শুধু দেবেন, প্রয়োজনে আপনারা সঙ্গে যাবেন। হ্যাঁ, আমি আরেকটা অনুরোধ করছি সবাইকে যে আমরা কি করি, যে কোনো আমাদের জন্মদিন বা ইয়েতে বড় বড় কেক কাটি, বড় বড় হোটেলে গিয়ে সেলিব্রেট করি। আপনারা একবার আপনাদের ফ্যামিলিকে নিয়ে এই পার্বত্য অঞ্চলে যান, একদম সামনে। আপনারা নিশ্চয়ই অনেকে গারদ গেছেন বা গারদ থেকে অল্প দূর এই অঞ্চলগুলিতে যান, ওখানে আপনার সেলিব্রেশনটা করুন বার্থডের। আপনি দেখবেন আপনার একটা ডিভাইন ফিল আসবে, ওই ফিলটা কিন্তু আপনি পয়সা দিয়ে কিনতে পারবেন না। এই বলে আজকে আমাদের টক শোটা সমাপ্ত করছি। খুব শীঘ্রই কিন্তু দি পজিটিভ টিম ওই পার্বত্য অঞ্চলে যাচ্ছে, সঙ্গে আমাদের হিন্দুরক্ষী দল আমাদের সঙ্গে যাবে। তো আপনারাও অবশ্যই সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন দি পজিটিভ। নমস্কার।